Assalamu alaikum, dear viewers. Today we will see the last activity of experience 2 and it is from the textbook of class 9 অর্থাৎ নবম শ্রেণীর ইংলিশ টেক্সট বইয়ের দ্বিতীয় এক্সপিরিয়েন্সের সর্বশেষ অ্যাক্টিভিটিটি আজকে আমরা দেখব। এখানে আমাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে এরকম 2.4.1. Now select a poem in Bangla or English from your textbook or any other book that displays the beauty of nature. এখন তোমার পাঠ্যপুস্তক অথবা অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো বই থেকে একটি কবিতা সিলেক্ট করো যেখানে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা হয়েছে বা প্রকৃতির সৌন্দর্যের কথা আছে। Then in groups identify the images that can be visualized, heard and sensed in the poem. তারপর দলে কবিতায় থাকা সেই ইমেজগুলো বা চিত্রগুলো চিহ্নিত করো যেগুলা তুমি কি করতে পারো, ভিজুয়ালাইজড মানে দেখতে পাও, যেগুলা তুমি শুনতে পাও এবং যেগুলা তুমি অনুভব করতে পারছো। অর্থাৎ কবিতায় কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমরা সরাসরি দেখতে পাই, কিছু কিছু বিষয় আমরা শুনতে পাই, আর কিছু বিষয় থাকে অনুভব করার। Then describe how the images contribute to making a connection between you and nature. তারপর বর্ণনা করো কিভাবে এই চিত্রগুলো তোমাকে প্রকৃতির সাথে কানেক্ট করতে বা সংযুক্ত করতে ভূমিকা রাখছে। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। তারপর অর্থাৎ সবশেষে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভিটিটা আরেকটু ভালোভাবে বুঝে নিই। এখানে আমাদের যে ইনস্ট্রাকশনটা সেটা হচ্ছে তুমি তোমার পাঠ্য বই, টেক্সট বই, সেটা বাংলা হোক অথবা ইংরেজি হোক, টেক্সট বই বাংলা অথবা ইংরেজি, বাংলা কবিতা অথবা ইংরেজি কবিতা অথবা টেক্সট বইয়ের বাইরেও যে কোনো কবিতায় সিলেক্ট করতে পারো এবং যেই কবিতায় প্রকৃতির কথা বা প্রকৃতির সৌন্দর্যের কথা তুলে ধরা হয়েছে। তারপর যেই চিত্রগুলো দ্বারা তুমি কিছু বিষয় দেখতে পাচ্ছ, অর্থাৎ যেগুলা দ্বারা তুমি দেখতে পাচ্ছ সেগুলা চিহ্নিত করবা, যেগুলা তোমার শোনার বিষয় বা শ্রুতিলব্ধ সেগুলা চিহ্নিত করবা, আর যেগুলা অনুভূতিলব্ধ বা অনুভবের ব্যাপার সেগুলা চিহ্নিত করবা। তারপরে এই চিত্রগুলো তোমাকে কিভাবে প্রকৃতির সাথে কানেক্ট করছে সে বিষয়ে একটু বর্ণনা বা আলোচনা করে দেব। এই হচ্ছে কাজটা। তো এ ব্যাপারে সাহায্য করার জন্য এখানে একটা কবিতা দেওয়া আছে, এই যে টু সাপোর্ট ইউ ফর দিস হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। এই ব্যাপারে তোমাকে সাহায্য করার জন্য একটি উদাহরণ দেওয়া হলো। এই পাঠ্যপুস্তকে তোমাকে সহযোগিতা করার জন্য বা সাপোর্ট করার জন্য তারা একটা বাংলা উদাহরণ দিয়ে রেখেছে। এটা হচ্ছে আমরা প্রাইমারি লেভেলে সবাই সম্ভবত এই কবিতাটা পড়েছি, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী, অবশ্যই কবিতাটা সম্পর্কে অনেকেরই কৌতূহল আছে যে এটা আসলে কোন নদীকে কেন্দ্র করে লেখা আমাদের ছোট নদী কবিতাটা। সেই ক্ষেত্রে আমি তোমাদের কৌতূহলটা একটু নিবৃত্ত ঘটানোর চেষ্টা করি। এটা আসলে নাগর নদীকে কেন্দ্র করে লেখা, আর নাগর নদীটি পতিশর গ্রামের পাশ দিয়ে প্রবাহমান, আর পতিশর গ্রামটি বাংলাদেশেই অবস্থিত। এটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্ভুক্ত। বিশ্বকবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত গ্রাম পতিশর এর মাঝখান দিয়ে প্রবাহমান একটি নদী, এবং এই নদীর মাধ্যমেই অর্থাৎ নদী পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম 1891 খ্রিস্টাব্দে এই বাংলায় আগমন করেন বা আসেন, এবং উদ্দেশ্য ছিল তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কর্তৃক প্রদত্ত দায়িত্ব জমিদারি দেখাশোনা করা। এই উদ্দেশ্যে বা এই পারপাসে তিনি 1891 থেকে 1901 একাধারে 10 বছর এই বাংলায় অবস্থান করেন, এখানে অবস্থানকালে তিনি এই নদী অর্থাৎ নাগর নদী সেটাকে কেন্দ্র করে আমাদের ছোট নদী কবিতাটি লেখেন, এবং এই নদীর পাশেই একটা তাল গাছও ছিল নদীর পাশে। ওই তাল গাছটি নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এরকম ছিল সম্ভবত কবিতাটা। এই কবিতাটাও এখানেই লেখা। এছাড়াও কবি এই জায়গায় অবস্থানকালে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন উল্লেখযোগ্য অনেক লেখালেখির মাধ্যমে, যেমন গোরা, ঘরে বাইরে, এছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আছে ওই জায়গায় অবস্থানকালে লেখা। তো এটি আমাদের বাংলাদেশে অবস্থান করা একটি নদী। যারা নওগাঁ জেলা আত্রাই উপজেলার তারা হয়তো সচক্ষে এটা দেখেছে, আর যারা আমরা ওই জায়গায় যাইনি বা দেখিনি তারাও দেখতে পারবো। যদি ইউটিউব বা গুগলে সার্চ দেই তাহলে আমাদের ছোট নদী বা নাগর নদীর বর্তমান অবস্থাটা দেখা যাবে। তো যাই হোক, এবার আমরা সরাসরি মূল পাঠে চলে আসি। এখানে কবিতাটা দেওয়া আছে, তারপর আমরা দেখবো যে কবিতার কোন বিষয়গুলো দেখতে পাচ্ছি, কোন বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি এবং কোন বিষয়গুলো অনুভব করতে পারছি। এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব। প্রথমে কবিতাটা পড়তে হবে। আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ডালু তার পারি।
চিকচিক করে বালি কোথানায় কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেতা শালিকের জাক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। অবশ্য কবিতাটা আরো বড়, এখানে মেইন বইয়ে এভাবে দেওয়া আছে, কিন্তু এখানে আরো 2টা লাইন বাদ পড়ছে, যেমন এরকম: আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। এরকম 2টা লাইনও আছে কবিতায়। এই যে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক, এরপরেই এই 2টি লাইন আছে মূল কবিতায়। এখানে কবিতাটা শর্ট বা সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তোলে। তারপরে হচ্ছে গামছায় জল ভরি গায়ে তারা ডালে, সকালে বিকালে কবু না হলে পড়ে, আঁচলে থাকিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নাবে নদী ভর বড়। তো আঁচলে থাকিয়া তারা ছোট মাছ ধরে, এখানেও এরপরে আরো 2টা লাইন আছে এরকম: বালি দিয়ে মাঝে থালা গুটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। তারপরে আষাঢ়ে বাদল নামে নদী ভর বড়, মাথিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এরপরে আরো 2টা লাইন এরকম আছে মূল কবিতায়: মহাবেগে কলহল কোলাহল উঠে, গোলাজলে পাকগুলি ঘুরে ঘুরে ছুটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই হচ্ছে কবিতাটি। এখন আমাদের কাজ হচ্ছে যেই বিষয়গুলো আমরা কবিতায় দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো প্রথমে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা, অর্থাৎ দ্য ইমেজেস আই ক্যান ভিজুয়ালাইজ ইন দ্য পোয়েম। এই কবিতায় যে চিত্রগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলাকে এক কথায় বললে এই যে এরকম ভিজুয়াল ইমেজেস বলা যায়। এই যে ভিজুয়াল ইমেজেস, উত্তরগুলো তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি যাতে তোমরা লিখে রাখতে পারো। ভিজুয়াল ইমেজেস মানে হচ্ছে দৃষ্টিলব্ধ চিত্র সমূহ। কোনগুলা? এই কবিতাটা পাঠ করতে গেলে প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ছোট্ট আঁকাবাঁকা নদী। তাহলে এটা আমরা বলতে পারি এ স্মল জিগজ্যাগ রিভার। জিগজ্যাগ মানে হচ্ছে আঁকাবাঁকা, একটা ছোট্ট আঁকাবাঁকা নদী। তারপরে বলা হচ্ছে কি, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। তার মানে গরু এবং গাড়ি পার হওয়ার দৃশ্যটা আমরা দেখতে পারি। ক্রসিং অফ ক্যাটল এন্ড কার্টস, ক্যাটল মানে গরু বাছুর, এবং গাড়ি পার হওয়ার দৃশ্য। তারপরে আমরা দেখতে পাই বলা হচ্ছে কি, দুই ধার উঁচু, তার মানে টু হাই ব্যাংকস অফ দ্য রিভার, নদীর দুটি উঁচু তীর বা পার। তারপরে আমরা বলা হচ্ছে এই কবিতায় গামছায় জল ভরে গায়ে তারা ডালে, তার মানে যে স্থানের কথা বলা আছে। তারপরে মাছ ধরার কথা বলা আছে, এই যে এখানে কবিতায় এগুলা বলা আছে এই কবিতায়। তাই আমরা এই বিষয়গুলাও, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, এই যে এগুলা বলা আছে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, সকালে বিকালে কবু নাওয়া হলে, নাওয়া মানে গোসল হলে, তার মানে গোসল করার কথা বলা আছে, মাছ ধরার কথা বলা আছে। এই দৃশ্যগুলো আমরা চোখের সামনে ভেসে উঠে আমাদের। বাথিং এন্ড ক্যাচিং ফিশ অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের গোসল করা এবং মাছ ধরার দৃশ্য। তারপরে এছাড়াও রিভার ওভারফ্লোয়িং ডিউরিং মনসুন, শেষে বলা হচ্ছে কি, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া, আষাঢ়ে বাদল নামে, এর আগে বলা আছে আষাঢ়ে বাদল নামে নদী ভর বড়। আষাঢ় মাসে যখন বাদল নামে অর্থাৎ বৃষ্টি হয় তখন নদী থাকে ভরপুর অবস্থায়। তাহলে আমরা এই দৃশ্যটাও চোখের সামনে ভেসে ওঠে, রিভার ওভারফ্লোয়িং ডিউরিং মনসুন, অর্থাৎ বর্ষাকালে নদীর ভরপুর অবস্থা, ভরপুর অবস্থা, বর্ষাকালে নদীর ভরপুর অবস্থা। এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে ভেসে ওঠে কি, এ স্মল জিগজ্যাগ রিভার, একটি ছোট্ট আঁকাবাঁকা নদী, ক্রসিং অফ ক্যাটল এন্ড কার্ট, গরু এবং গাড়ির পার হওয়ার দৃশ্য। তারপরে টু হাই ব্যাংকস অফ দ্য রিভার, নদীর দুটি উঁচু পাড়। 4 নম্বরে ব্যাথিং এন্ড ক্যাচিং ফিশ অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের গোসল করার এবং মাছ ধরার দৃশ্য। এবং বর্ষার ভরপুর অবস্থা, নদীর ভরপুর অবস্থা, বর্ষার সময় নদীর ভরপুর অবস্থা। এই চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই এগুলা হচ্ছে ভিজুয়াল বা দৃষ্টিলব্ধ চিত্রসমূহ। তারপরে বলা হচ্ছে যে বিষয়গুলো আমরা শুনতে পাই, শ্রুতিলব্ধ বিষয়গুলো হচ্ছে এরকম, এই যে অডিটরি ইমেজেস, শ্রুতিলব্ধ চিত্রসমূহ। অডিটরি ইমেজেস মানে শ্রুতিলব্ধ চিত্রসমূহ, যেমন চিরপিং সাউন্ড অফ বার্ডস, পাখিদের কিচিরমিচির শব্দ। তারপর সাউন্ড অফ ফক্স, শিয়ালের ডাক বা হাক। তারপর দ্য সাউন্ড অফ রিভার, নদীর শব্দ বা গর্জন, অর্থাৎ যখন বর্ষাকালে নদী প্রবাহিত হয়, নদীতে পানি যখন বেশি থাকে তখন নদীর পানির একটা স্রোত থাকে বা গর্জন থাকে, যেটা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে তাহলে অডিটরি ইমেজ। তারপরে হচ্ছে
আমরা দেখতে হবে সেন্সরি ইমেজেস, অর্থাৎ যেগুলা অনুভূতি লব্ধ চিত্রসমূহ। অনুভূতি লব্ধ চিত্র কোনগুলা? যেগুলো আমরা অনুভব করি সেন্সের দ্বারা বা অনুভূতির দ্বারা অনুভব করা হয়, যেমন সাউন্ডলেস ফ্লো অফ রিভার, নদীর নিঃশব্দ প্রবাহ। যখন নদীতে পানি থাকে না, বলা হচ্ছে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, তার মানে বৈশাখ মাসে অল্প পানি থাকে, আর অল্প পানি থাকায় নদীর স্রোতের বেগ বা গতি থাকে কম, তখন এটা গর্জন বা শব্দ তুলতে পারে না, তখন নিঃশব্দে শান্তভাবে নদী বয়ে চলে, যেটা আমরা অনুভব করতে পারি। নদীর এই নিঃশব্দে নিঃশব্দ শান্তশিষ্টভাবে বয়ে চলাটা সাউন্ডলেস ফ্লো অফ রিভার। এছাড়া বিউটি অফ ব্লুমিং ফ্লাওয়ার, ফুটন্ত ফুলের দৃশ্য বা সৌন্দর্য, ফুটন্ত ফুলের সৌন্দর্য, যেমন নদীর একধারে কাশবন যখন ফুটে থাকে, সাদা কাশবন, সেই সৌন্দর্য আমরা অনুভব করতে পারি। ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইন দ্য রেনি সিজন, এছাড়া শেষে যখন বলা হচ্ছে বর্ষার উৎসবে জেগে উঠে পারা, এই যে উৎসব মুখর পরিবেশ বর্ষার সময়ের, সেটা আমরা অনুভব করতে পারি। তাহলে ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইন দ্য রেনি সিজন, বর্ষার উৎসব মুখর পরিবেশ, এগুলো আমরা কি করি? অনুভব করি। এই হচ্ছে তিনটা বিষয়। এরপরের কাজটা হচ্ছে এগুলা আমাকে কিভাবে প্রকৃতির সাথে কানেক্ট করতে ভূমিকা রাখে সেই সম্পর্কে বলতে হবে, বা ডেসক্রাইব করতে হবে, বর্ণনা দিতে হবে। তো এই সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে কি বলতে পারি? এই সম্পর্কে আমরা এভাবে বলতে পারি, কন্ট্রিবিউশন অফ দ্য ইমেজেস টু কানেক্ট মি উইথ নেচার। পরের কাজটা হবে এইভাবে, কন্ট্রিবিউশন অফ দ্য ইমেজেস টু কানেক্ট মি উইথ নেচার, অর্থাৎ আমাকে প্রকৃতির সাথে কানেক্ট করতে বা সংযুক্ত করতে এই চিত্রগুলোর ভূমিকা বা অবদান কি? all the images used in the poem connect me closely with nature। কবিতায় ব্যবহৃত সবগুলা চিত্রই আমাকে নিবিড়ভাবে প্রকৃতির সাথে সংযুক্ত করে বা সংযোগ ঘটায়, সম্পৃক্ত করে। The natural beauty of the serpentine river and the white blooming flower of Kashbon enthralls me and makes me one with nature। অর্থাৎ সাপের মতো আঁকাবাঁকা নদীটির প্রাকৃতিক সৌন্দর্য এবং কাশবনের ফুটন্ত সাদা ফুলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে প্রকৃতির সাথে একাকার করে ফেলে। এন্থ্রিলস মানে বিমোহিত করা, মেক্স ওয়ান উইথ নেচার মানে প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়া বা একাকার করে ফেলা। কাশবন ইংরেজিতে কাশবনই লেখা যাবে, কারণ এটা একটা নাউন, আর নাউনের ট্রান্সলেট বা ইংরেজি করার প্রয়োজন নাই। যেমন কারো যদি তাকে নাম যদি তাকে হৃদয়, তাকে আমরা হার্ট ভাইয়া বলবো না, বরং হৃদয় ভাইয়া বলাই যথেষ্ট হবে। তারপরে the chirping sound of birds and the noise of children's bathing and catching fish stimulates me to be attached with nature। পাখির কিচিরমিচির শব্দ এবং ছেলে মেয়েদের স্নান ও মাছ ধরার শব্দ বা কোলাহল স্টিমুলেটস মি আমাকে উদ্দীপ্ত করে, টু বি অ্যাটাচড মানে সম্পৃক্ত হতে বা সংযুক্ত হতে, কিসের সাথে? উইথ নেচার, প্রকৃতির সাথে সংযুক্ত হতে আমাকে উদ্দীপ্ত করে বা প্রেরণা দেয়। রেইন ড্রপ, বর্ষায় যখন বৃষ্টি পড়ে, রেইন ড্রপ রিফ্রেশেস মাই বডি অ্যান্ড মাইন্ড, আমার দেহ এবং মনকে সতেজ করে। আর রিদমিক ফ্লো অফ রিভার অ্যান্ড ফেস্টিভ অ্যাটমসফিয়ার অফ দ্য রেইনি সিজন, নদীর ছন্দময় প্রবাহ, রিদমিক ফ্লো অফ রিভার মানে নদীর ছন্দময় প্রবাহ এবং বর্ষার উৎসবমুখর পরিবেশ গিভ মি সিলেস্টিয়াল প্লেজার, আমাকে স্বর্গীয় আনন্দ দান করে। দিস ইমেজেস কানেক্ট মি স্ট্রংলি উইথ নেচার, এই চিত্রগুলো আমাকে প্রকৃতির সাথে দৃঢ়ভাবে কানেক্ট করে বা সংযুক্ত করে। ইন এ ওয়ার্ড, all the visual, auditory and sensory images make a heavenly connection, মানে স্বর্গীয় বন্ধন সৃষ্টি করে। এক কথায় ইন এ ওয়ার্ড মানে এক কথায় all the visual সকল দৃষ্টিলব্ধ, শ্রুতিলব্ধ এবং অনুভূতিলব্ধ চিত্রগুলো আমাকে প্রকৃতির সাথে, প্রকৃতি এবং আমাকে এবং প্রকৃতি দুইজনের মধ্যে একটা স্বর্গীয় বন্ধন সৃষ্টি করে। মেক এ হেভেনলি কানেকশন, একটি স্বর্গীয় বন্ধন তৈরি করে বিটুইন মি অ্যান্ড নেচার, আমার মধ্যে এবং প্রকৃতির মধ্যে। দ্যাটস অল, থ্যাংক ইউ।